45তম মার্কিন প্রেসিডেন্ট হিলারি না ট্রাম্প প্রায় 28 কোটি আমেরিকান নির্বাচনে ভোট দিবেন বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমের জরিপে নানা মন্তব্য আসছে। বলা হচ্ছে শেষ মুহূর্তের জরিপে হিলারি এবং ট্রাম্প প্রায় সমানে সমান। প্রায় 15 মাস স্থায়ী নির্বাচনী প্রচার শেষে যুক্তরাষ্ট্র এখন প্রবলভাবে বিভক্ত এক দেশ। একদিকে শ্বেত আধিপত্যের অবসানে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ রক্ষণশীল রিপাবলিকানরা, অন্যদিকে জনসংখ্যাগত পরিবর্তনের বাস্তবতা স্বীকার করে ডেমোক্রেটদের নেতৃত্বে গড়ে ওঠা এক বহুজাতিক জোট। বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে বুধবার সকালে। কে জিতবেন, হিলারি না ট্রাম্প? আজকে যেহেতু সারা বিশ্বে এই নিয়ে আলোচনায় মাতোয়ারা এবং আমরা গণতন্ত্র এই নিয়ে আসলে আলোচনার বাইরে যেতে পারবো না, তাই আজকে এই হচ্ছে আমাদের গণতন্ত্রের বিষয়। কে জিতবেন, আসলে কে আসতে যাচ্ছেন আমাদের ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, এবং বিশ্ব কে তো আসলে তারা নিয়ন্ত্রণই করে, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক অর্থে। আমি আমার অতিথিদেরকে পরিচয় করে দিই এবং আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আজকে আলোচনায় যারা আছেন গণতন্ত্রে আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন মোফাজ্জল করিম, কূটনীতিক, আছেন অধ্যাপক আকমল হোসেন এবং আলী আশরাফ, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে কানেক্টিভিটিতে অনেকেই সংযুক্ত হচ্ছেন। ডক্টর তারেক শামসুর রহমান আছেন যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন শমশের মোবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, তিনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে স্কাইপে সংযুক্ত হচ্ছেন। ডালাস থেকে ফোয়াদ হাসান, সাবেক প্রধান বার্তা সম্পাদক, বাংলাদেশ টেলিভিশন, ফোনে সংযুক্ত হচ্ছেন। আপনারা সবাই আলোচনায় অংশ নিয়েন। আমি যেটি বলছিলাম, শুরুটা করি আসলে এভাবেই যে যুক্তরাষ্ট্র এখন প্রবলভাবে বিভক্ত এক দেশ বলা হচ্ছে, এবং হিলারি ট্রাম্প এবং যে জনমত জরিপে যেটি চলে এসছে যে হিলারি ট্রাম্প দুজনই এখন অসম্ভব অজনপ্রিয়। যদি আমরা এটা নিয়ে তাদেরকে নিয়ে আলোচনা করছি কে জিতবেন, কিন্তু বলা হচ্ছে ওই দেশের মানুষের কাছে হিলারি ট্রাম্প দুজনই অসম্ভব অজনপ্রিয়। দেশের 64% মানুষ তাদের বিশ্বাস করে না। আমি যদি আপনারা যেহেতু আমার স্টুডিওতে আছেনই, একটু কানেক্টিভিটিগুলো নিয়ে আগে আমার সাথে শমশের মোবিন চৌধুরী আছেন, একটু ওনার সাথে আগে যেতে চাই। কি বলবেন, দুজনই অসম্ভব অজনপ্রিয় কি যেটি জনমত জরিপ বলছে 64% মানুষ কি আসলে বিশ্বাস করেন, এবং আপনার মতামত কি বলে, কে জিতবেন? ধন্যবাদ সামিয়া। আমি আমার সাবেক আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ততক্ষণে চলে যেতে চাই ডালাসে ফোয়াদ হাসানের কাছে। ফোয়াদ হাসান, আপনি শুনতে পাচ্ছিলেন? আমি যেটি বলছিলাম যে গণমাধ্যমগুলো বলছে, জনমত জরিপ বলছে যে দুজনই আসলে অসম্ভব অজনপ্রিয়। কি বলছে আপনাদের দেশের গণমাধ্যমগুলো, আসলে কে জিততে যাচ্ছেন? আচ্ছা, এখন যেটা বললেন যে আস্থার একটি প্রশ্ন, সেখানে হ্যাঁ এইটা সঠিক যে তাদের প্রতি আস্থা নেই, কিন্তু দুজনের একজনকে বেছে নিতে হবে, এটা ঠিক। এবং তারা হাড্ডাহাড্ডি লড়াই করছেন এখন। গত রাত স্থানীয় সময় রাত 1:05 ডোনাল্ড ট্রাম্প গ্র্যান্ড র্যাপিডস মিশিগানে তার নির্বাচনী সভা শেষ করেন, আর হিলারি ক্লিন্টন নর্থ ক্যারোলাইনার র্যালি শহরে তার রাত 1:10 পর্যন্ত তারা এই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আর এখন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, এবং হিলারি ক্লিন্টন নিউ ইয়র্কের চাপাকুয়া তার ভোট দিয়েছেন অলরেডি। তবে হয়তো ক্যালিফোর্নিয়ার দিকে যেহেতু টাইম জোনের কারণে এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই ফোয়াদ হাসান, আমি একটি প্রশ্ন করতে চাই। ট্রাম্পের যে ইমেজ দাঁড়িয়েছে এবং যে ইমেজটা আমরা আসলে পরিচিত হয়েছি, তাতে আসলে অনায়াসে আমরা ভেবেছিলাম শুরুতে অনায়াসে তিনি ধরাশায়ী হবেন, কিন্তু শেষ মুহূর্তে প্রচারণা দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বললেন, দুজনই প্রায় জনমত জরিপে প্রায় কাছাকাছি চলে এসেছেন। এই অসম্ভব কেমন করে সম্ভব হলো? এটা অনেকটা আসলে গত 28 অক্টোবর যে জেমস কমি যে নতুন করে হিলারি ক্লিন্টনের ইমেইল বিষয়টি নিয়ে আসেন, এটা তার নির্বাচনী প্রচারণায় বেশ এফেক্ট করে। তবে গত রবিবারে আবার তিনি তার আগের মতামতে ফিরে গেছেন যে না, আমরা জুলাই মাসে যে বিষয়টি বলেছিলাম যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না, সেটাই সঠিক। এবং ইমেল গুলোতে নতুন কিছু পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যেই প্রায় 4 কোটি ভোটার তাদের আর্লি ভোটিং দিয়ে দিয়েছেন। তারা ওই আগের সেই যেটা জেমস কমি যে মতামত দিয়েছিলেন যে আবার তদন্ত করা হবে, ওইটা বেশ কিছুটা এফেক্ট করে।
আপনি আমাদের সাথে থাকুন ফুয়াদ হাসান, আপনি আমাদের সাথে থাকুন। আমি আপনার কাছে আবারও আসছি। আমি একটু আমার স্টুডিও অতিথিদের কাছে যেতে চাই। আমি জানি না সংক্ষেপ নবীনের সাথে সংযুক্ত হতে পেরেছি কিনা বা ডক্টর তারেক শামসুর রহমানের সাথে সংযুক্ত হতে পারছি কিনা। তার আগে আমি স্টুডিও অতিথিদের কাছে চলে যাই। যেটি বলছিলাম যে অসম্ভবটা আসলে সম্ভব হলো কেমন করে। উনি বলছেন যে এই ইমেইল কেলেঙ্কারি ব্যাপারটা জেমস কমি তোলার পর অনেক যারা আর্লি ভোট দিয়েছিলেন তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলেছে। আমি যদি প্রফেসর আকমল হোসেন আপনার কাছে জানতে চাই, আসলেই কি তাই? বিষয়টা এভাবে যদি দেখা হয় যে যেগুলো অগ্রিম ভোট দেওয়া হচ্ছে এবং ভোটের রেজাল্ট যদি আগে ভাগে বেরিয়ে যায় বা সেটা নিয়ে যদি আলোচনা হয়, তাহলে পরে যারা ভোট দিচ্ছেন তাদের ভেতরে তো সেটার একটা প্রভাব তৈরি হয়। এটা তো খুব স্বাভাবিক। আর মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ট্রাম্পের নারী আসক্তি, ট্রাম্পের তারপরে মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য, অভিবাসীদের বিরুদ্ধে বক্তব্য বা তার যুদ্ধংদেহী মনোভাব সমস্ত কিছু আড়াল হয়ে যায় শুধুমাত্র হিলারির ইমেইল ব্যাপারটি। না, আমার কাছে এইখানে আরেকটা জিনিস মনে হচ্ছে যে এবারের মার্কিন নির্বাচনের বেলায় সাদা মানুষের যে এক ধরনের অহমিকা বা তাদের যে এক ধরনের মানে দেখা যাচ্ছে যে তারা মানে হিলারির সমর্থকদের মধ্যে যে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখছি, সেটা আপনার কালো মানুষও আছে, আমাদের এই অঞ্চলের মানুষ বা ওই হিস্প্যানিক আছে, কিন্তু যারা বলছে যে যারা ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক, তো তারা তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই সাদা মানুষ। তার মানে সাদা রঙের বাইরে অন্য জাতি গোষ্ঠীর মানুষকে আমরা ট্রাম্পের থেকে তুলনা করলে দেখা যাচ্ছে যে হিলারির দিকেই বেশি সমর্থন দিচ্ছে। আমি মোফাজ্জল করিম আপনার কাছে যেতে চাই। সেদিন আমাদের অনুষ্ঠানে অধ্যাপক শাহিদুজ্জামানও বলছিলেন যে সাদা কালো ব্যাপারটা আসলে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে সাদা চামড়ারা। এই রেসিজম অ্যাটিটিউডের কারণে মানুষ, তার মানে আমেরিকানরা আমরা এতদিন ধরে যে শুনে এসেছি বৈচিত্র্যে ভরা দেশ, এরা সব মানুষের একটা সম্মিলন ঘটায়, যদিও বিশ্বজুড়ে আসলে সব বিষয়ে আমেরিকানরা নাক গলায়, সেটি অন্য ইস্যু, কিন্তু এই রেসিজম অ্যাটিটিউডটাও আসলে রয়ে গেছে সবার মধ্যে। হ্যাঁ, আমি তো মনে করি আমেরিকাতে এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। কারণ এটা তো কোনো হোমোজিনিয়াস কোনো গোষ্ঠীর দেশ নয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন সংস্কৃতির মানুষ, ধর্মের মানুষরা যায়, গিয়ে ওখানে বসতি স্থাপন করে। আজকে এই 32-34 কোটি লোকের দেশ, এখানে যারা আছে তারা কেউ আফ্রিকা থেকে, কেউ এশিয়া থেকে, কেউ ইউরোপ থেকে গেছে। এখন ভেতরে ভেতরে তাদের যে যার যে সংস্কৃতি, তাদের যে চেতনা, যাদের যেটা আর কি, সেটা তো নিয়েই তারা গেছে। তারা ওইটা তো কোনোদিনই ভুলতে পারবে না। এটা আবার এই ইন্টিগ্রেটেড হয়নি, একেবারে যে মিলে গেছে। যারা আদিবাসী সাদা চামড়ার, তাদের সংস্কৃতির সঙ্গে যে সম্পূর্ণ মিলে গেছে বা মিলে যাবে, এটা মনে করার আমি মনে করি কোনো কারণ নেই। কারণ প্রত্যেক মানুষের নিজের একটা সত্তা আছে, নিজের ঐতিহ্য সংস্কৃতি আছে, বিসর্জন দেয় না। এটাই আর কি সাদাদেরই হয়েছে। আর একটু অসুবিধা হয়েছে 2008 সালে যখন আপনার এই যে একটা ডিপ্রেশন শুরু হলো, সেই সময়টাতে খুব হার্ড হিট হয়েছিল কারা, যে যারা ওখানকার সাদা চামড়ার যারা আদিবাসী টাইপের যারা আর কি, তারা তাদের ওই যে ছোটোখাটো জব যেগুলো, এগুলো হারিয়েছে। তারা হিস্পানিকদের কাছে হারিয়েছে, ল্যাটিনোদের কাছে হারিয়েছে। তাদের একটা সাংঘাতিক রকমের একটা মনোবেদনা, একটা গাত্রদাহ, একটা উত্তেজনা একটা কাজ করেছে সবসময়। ট্রাম্প সুকৌশলে ওটাকেই তিনি ইয়ে করেছেন। কারণ এই ধরনের মানুষ যারা আর কি অরিজিনাল যারা আমেরিকান বলা যেতে পারে, সাদা চামড়ার আমেরিকান, তাদের সংখ্যা 63%। কেন ইমাজিন, বাকি সব মিলিয়ে এই এশিয়া, আফ্রিকা, নতুন সব মিলিয়ে হচ্ছে বাকি আপনার 37%। অধ্যাপক শাহিদুজ্জামান উনি বলছেন যে এটা আসলে রয়ে গেছে, এটা কালচারাল ব্যাপারটা রয়ে গেছে। আপনার কি মনে হয় এত অসম্ভব অজনপ্রিয় থাকা সত্ত্বেও সাদা চামড়ার রেসিজম ব্যাপারটা আছে, কিন্তু দুজনই অসম্ভব অজনপ্রিয়, তারপরেও কেন দুজন সমানে সমান অবস্থানে চলে আসলো? শুধুমাত্র এই সাদা চামড়ার ইস্যুটা না, মোটেও না। এটা ঠিক মোহসেল ভাই যেটা বললেন রেসিজমের, আমিও যেটা বলেছি, এটা রয়েছে। আমার নিজের চোখেই দেখা। মিড 70s-এ আমি যখন সেখানে ছাত্র অবস্থায় প্রথম গেলাম, আমেরিকার সেই নামকরা অ্যালেক্স হেইলির ছবি রুটস টিভি সিরিয়াল হিসেবে আসে, এবং সে সময় দেখলাম নিজের চোখে যে কিভাবে সে কৃষ্ণাঙ্গরা যে টেলিভিশনের সামনে বসে বসে বিয়ার ক্যানস
ছুঁড়ে মারতো, টেলিভিশন সেট ভেঙে ফেলতো যখন তারা দেখলো যে তাদের পূর্বপুরুষদের কিভাবে এসে ওই যে দাঁড়ায় দাঁড়ায় নিলামে বিক্রি করা হয়। তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা রিসেন্ট মাত্র 30-40 বছর যে কৃষ্ণাঙ্গরা মানুষের অধিকার ফিরে পেয়েছে। কেউ কল্পনাই করে নাই আগে যে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান প্রেসিডেন্ট এত তাড়াতাড়ি হতে পারবে। যে এটা ঘটেছে সেটা ওই কৃষ্ণাঙ্গরাই চোখের পানি ফেলতে ফেলতে তারা বলেছে যে একমাত্র আমেরিকাতেই এরকম ঘটতে পারে। শ্বেতাঙ্গরা এতে খুশি হয়েছে, কিন্তু গত 8 বছরে শ্বেতাঙ্গদের একটা বড় স্লোগান ছিল লেট আস গেট ব্যাক আমেরিকা। ট্রাম্প এটা আজকে সকালেও তার এক বক্তৃতায় বলেছে উই ওয়ান্ট টু গেট আমেরিকা ব্যাক টু আস। ব্যাক টু আস মানে কি বোঝায়? বোঝাচ্ছে যে শ্বেতাঙ্গদের আমেরিকা শ্বেতাঙ্গদের হাতেই ফিরে আসুক। কাজেই এটা একটা বাস্তবতা এবং এটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। এটা ঠিক, যদিও অনেকে মনে করে যে ওবামা কেয়ার বিষয়টা সামনে চলে এসেছিল, তারপর ইমিগ্রেশনের বিষয়টা এত বেশি ওবামাকে এর জন্য দায়ী করা হয়েছে যে ট্রাম্প এটাকেই ব্যবহার করে প্রথম প্রক্রিয়ায় সে এক লাফে উপরে উঠে গেল। ট্রাম্প তো ওবামার জন্ম কোথায় সেটা নিয়েও অনেক বেশি খোঁচাখুচি করেছে এক সময়, তার ধর্ম নিয়েও খোঁচাখুচি করেছে। এবং আমেরিকাতে যদিও আমরা বলি যে এই যে তারা অনেক দ্রুত গতিতে কৃষ্ণাঙ্গদের কাছ থেকে কৃষ্ণাঙ্গদেরকে সমতা দিয়েছে, এটা হয়েছে কেননা কৃষ্ণাঙ্গরাই কিন্তু প্রমাণ করেছে যে ফিজিক্যালি ওরা অনেক বেশি ফিট। আমরা অধ্যাপক শাহিদুজ্জামান, আমরা বোধহয় শমশের মবিন চৌধুরীর সাথে আবারও সংযুক্ত হতে পেরেছি। আমি জানি না এবার সাউন্ড ভাঙাচোরা শুনবো না ঠিকঠাক মতো শুনবো। শমশের মবিন চৌধুরী, আশা করি শুনতে পাচ্ছেন। এবং যে প্রশ্নটি করেছিলাম, এত অসম্ভব অজনপ্রিয় থাকা সত্ত্বেও দুজন প্রার্থী অজনপ্রিয় বলা হচ্ছে এবং ট্রাম্পের ব্যাপারে আরো বেশি নেগেটিভ ইমপ্রেশন থাকা সত্ত্বেও কেমন করে আসলে এই অসম্ভবটা সম্ভব হলো? দুজন প্রার্থী এখন জনমত জরিপে প্রায় সমান হয়েছে। এবং যেটি বলছিলেন অধ্যাপক শাহিদুজ্জামান যে গেট ব্যাক আমেরিকার কথা বলে যে ট্রাম্প যে স্লোগানটা দিয়েছে, এটা আসলে কতটা কার্যকর হতে যাচ্ছে? এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি বলুন। ধন্যবাদ। আমি এখানে না, এটা এখন প্রায় সমানে তাদের ভোট। আমি মনে করি যে হিলারি ক্লিন্টন অনায়াসে জয়ী হবে, অনেক বড় ব্যবসায় বিজয়ী হবে। কারণ আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, 2012 সালে বারাক ওবামা এবং নির্বাচনের 3 দিন আগে উভয় 40% সমর্থক নিয়ে নির্বাচনে গিয়েছিলেন। নির্বাচনের পরের দিন দেখা গেল বারাক ওবামা বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। আমি বিশ্বাস করি, মাস থেকে বলে আসছি, আমি মন্তব্য প্রতিবেদন দৈনিক পত্রিকায় লিখেছি, হিলারি ক্লিন্টন বড় ব্যবধানে বিজয়ী। কারণ এই জরিপের উপর আমার আস্থা এই কম। যুক্তরাষ্ট্রে 100 থেকে 12 থেকে 15 কোটি ভোট জরিপ দেওয়া হচ্ছে 18,000 ভোটারদের মধ্যে। এই জরিপ প্রকৃত পরিস্থিতি কি এখানে প্রতিফলিত হচ্ছে? জরিপে প্রকৃত পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না, না হচ্ছে না, হবে না। কারণ ডিক্সিভিল নামে একটা ছোট্ট গ্রাম নিউ হ্যাম্পশায়ারে, তারা গত মধ্যরাতে তাদের স্থানীয় নিয়ম অনুযায়ী তারা গ্রহণ করতে পারে এবং যেহেতু 200 ভোটার কম, সেখানে তারা ফলাফল ঘোষণা করতে পারে। যে 7 জন ভোট থাকে এরা সব শ্বেতাংশ, সব পুরুষ, সবাই পুরুষ, এবং 7 জনের মধ্যে 4 জন হিলারি ভোট দিয়েছেন, ট্রাম্পকে দিয়েছেন 2 জন। একজনের ভোট অবৈধ গ্রহণ করা হয়েছে, উনি ঠিক করে লাভ করেন নাই। এবং অবাক হবেন, আরেকজন ভোট দিয়েছেন মিট রমনি, যিনি প্রার্থী। তো এটা যদি আমরা যে এটাই সারা দেশে এটা হবে, হ্যাঁ, একটা বিষয় রয়েছে। মোহাম্মদুল করিম সাহেব বললেন কারণে আপনি বলছেন যে জরিপে প্রকৃত পরিস্থিতি আসলে প্রতিফলিত হচ্ছে না। আমি আসবো আপনার কাছে। আমি একটু শামীম আলামিনের কাছে যেতে যাচ্ছি, সে আছে নিউ ইয়র্কে। আমি সেখানে একটু শুনতে চাই কি অবস্থা সেখানকার পরিস্থিতি। আলী আশরাফ, আমি আপনার কাছে খুব শিগগিরই আসছি সাউন্ডটা ঠিক করে নিয়ে। শামীম আলামিন, কি পরিস্থিতি সেখানকার?
ধন্যবাদ সামিয়া রহমান আপনাকে। আপনি জানেন যে বহুল আলোচিত এবং বহু প্রতীক্ষিত বলা চলে যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু চলছে। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে একটি স্কুল আছে, সেই স্কুল হচ্ছে টমাস আলভা স্কুল। সেই স্কুলে ভোট কেন্দ্র রয়েছে এবং মানুষ ভোট দিতে আসছে সকাল 6টা থেকে। আমি জানি না আপনারা পরিষ্কার দেখতে পাবেন কিনা, আমি একটু চেষ্টা করি। এই স্কুলটিতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্কুলটি, এবং এই স্কুলে যে সংখ্যক ভোটার আসছে ঠিক বাংলাদেশের মতো নয় যে দলে দলে মানুষ ভোট দিতে আসবেন এবং বিরাট লাইন দিয়ে ভোট দেবেন, ব্যাপারটি সেরকম নয়। সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নিউ ইয়র্কে এই ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। ভোট উৎসবের ব্যাপারে এখানে মানুষের আগের তুলনায় আগ্রহ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ এবার প্রচারণা একটু বেশি হয়েছে। বলা হচ্ছে যে ঐতিহাসিক নির্বাচন, ফলে এই নির্বাচনে মানুষ যারা ভোট দেন এটি দুই প্রার্থী থেকেই যেমন বলা হয়েছে, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি থেকে গ্রাউন্ড ওয়ার্ক যেটিকে বলা হয়, মানুষের কাছে কাছে পৌঁছানো, স্বেচ্ছাসেবীদের দিয়ে একদম রীতিমতো মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো, বিশেষ করে সুইং স্টেট যেগুলো রয়েছে সেই সুইং স্টেটগুলোতে এটি তারা করেছেন। এই প্রচারণার ফলে এখন আমাদের মনে হচ্ছে যে ভোটারদের মধ্যে কিছুটা আগ্রহ রয়েছে। তারপরও দীর্ঘ সময় ধরে এখানে ভোট হয়, কারণ আপনারা জানেন ভোট উপলক্ষে কিন্তু এখানে সরকারি কোনো ছুটি নেই যে সাধারণ মানুষ কাজ বাদ দিয়ে এসে লাইন ধরে ভোট দেবে। এর আগেই আপনারা জানেন আর্লি ভোটিং শুরু হয়ে গিয়েছে। আমি একটা প্রশ্ন করতে চাই, শুনতে পাচ্ছেন? একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি সুইং ভোটারদের কথা বললেন, কিন্তু আমাদের এখানে যারা অতিথি আসছেন স্টুডিওতে তারা বলছেন যে অনেকে এবার আমেরিকান ইলেকশনে ভোট দিতে যাবেন না, এমনকি ডেমোক্রেট প্রার্থীরা ভোট দিতে যাবেন না। সেটি আসলে কতটুকু সত্য? ভোট দিতে যাবেন না এটি নিশ্চিত করে বলা যায় না। আসলে কেন যাবেন না সেটির ব্যাখ্যাটা আমি পরিষ্কার তাদের কাছ থেকে শুনতে পারলে হয়তো বা বলা যেত। তবে আমেরিকাতে এমনিতেই টার্ন আউট একটু কমই হয়, এখানে মানুষ ভোট অনেক সংখ্যায় দেয় তা নয়। আমি যেটি বলছি সেটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রচারণা, এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ মুহূর্তে বিভিন্ন সুইং স্টেট চষে বেরিয়েছেন এবং আপনি জানেন তিনি সবশেষ পেনসিলভেনিয়াতে একটি ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রেখেছেন, যেখানে ফার্স্ট লেডি মিশেল ওবামা ছিলেন, বিল ক্লিন্টন ছিলেন, হিলারি ক্লিন্টন ছিলেন। সেই সমাবেশ থেকেও তিনি হিলারি ক্লিন্টনের পক্ষে ভোট চেয়ে আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের প্রতি। আমি বলছি প্রচারণাটা বেশি ছিল এবার, কারণ মানুষ বলছেন যে দলই তাদের নিজস্ব ভোটার আনতে ব্যর্থ হবে তাদের কিন্তু ফলাফলে সেই প্রভাবটি পড়তে পারে। আমি যতদূর জেনেছি যে গণমাধ্যমে এসছে যে প্রায় 200 কোটির বেশি অর্থ খরচ হয়েছে এই ট্রাম্প এবং হিলারির ইলেকশন প্রচারণা ক্যাম্পেইনিং এ। যে এবার একটু ব্যয়বহুল ক্যাম্পেইনই ছিল, এটিও সত্য কথা এবং এটিও কিন্তু বেশ আলোচনায় আছে, কারণ এক এক প্রার্থী এমন ভাবে তারা বিভিন্ন ভাবে ছুটে বেরিয়েছেন এবং তাদের যে ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি দিন দিন যেগুলো বদলেছে আগের তুলনায় সেটি তো অনেক বদলে গেছে। সুতরাং সার্বিকভাবে কিন্তু সেই খরচ এবং সেই খরচের, তবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খরচ যাই হোক তার মধ্যে কিন্তু এক ধরনের স্বচ্ছতার বিষয় থাকে, কারণ তারা ক্যাম্পেইন করেন এবং ফান্ড রেজিং করেন এবং ফান্ড রেজিং করে মানুষের কাছ থেকে অর্থ তোলেন। সেই পুরো প্রক্রিয়াটি কিন্তু এখানে বৈধ নির্বাচনী সংস্কৃতির একটি অংশ। আপনাকে সামিয়া রহমান জানিয়ে রাখতে চাই যে যুক্তরাষ্ট্রে ঐতিহ্য মেনে ভোট গ্রহণ শুরু হয় একটি গ্রামে, নিউ হ্যাম্পশায়ার বলে সেই গ্রামের সেই স্টেটের ডিক্সভিল নচ নামের সেই গ্রামটিতে কিন্তু এর মধ্যে একেবারে মাঝরাতে ভোট হয়েছে এবং 8 জন মাত্র প্রার্থী সেখানে ভোটার আছেন, সেখানে তারা ভোট দিয়েছেন এবং সেই ভোটারদের মধ্যে 4 জন কিন্তু হিলারি ক্লিন্টনের পক্ষে ভোট দিয়েছেন, 2 জন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, 1 জন লিবার্টিয়ান পার্টির গ্যারি জনসনকে ভোট দিয়েছেন, আরেকটি ভোট ঠিকভাবে দেওয়া হয়নি বলে সেটি বাতিল হয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে একটু প্রতীকী অর্থেও কিন্তু একটি কেন্দ্রে যদি আপনি বলুন সেই কেন্দ্রে কিন্তু আপনার হিলারি ক্লিন্টন যথেষ্টই এগিয়ে আছেন সেটি বলা যায়, যদিও সেটি সংখ্যার দিক থেকে খুবই পপুলার ভোট তো আসলে হবে না, ঐতিহ্য মেনে সেখানে ভোট দেওয়া হয়। আপনাকে ধন্যবাদ শামীম আলামিন। আমি আপনার কাছে পরবর্তীতে আবারও আসবো। আমি একটু যেতে যাচ্ছি স্টুডিওতে আলিয়া আশরাফের কাছে, যেটি বলছিলাম এবং আমাদের এখানে অধ্যাপক শাহিদুজ্জামান বলছিলেন যে গেট ব্যাক আমেরিকার কথা বলছিলেন ট্রাম্প, এবং ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রকে আসলে চিহ্নিত করেছেন, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র হতোদ্যম একেবারে আশাহীন একটা দেশে পরিণত হয়েছে, ইমিগ্রেন্টদের চাপে যুক্তরাষ্ট্র রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ, যুক্তরাষ্ট্র একসময় মহান ছিল এখন নষ্ট হয়ে গেছে, অসম বাণিজ্য চুক্তি, দুর্বল সামরিক শক্তি যুক্তরাষ্ট্রকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রকে চিহ্নিত করেছে এবং সে আমেরিকাকে আবার মহান বানিয়ে দিবে, এটিকে আসলে কিভাবে দেখছেন? এটি আসলে কতটুকু সত্যি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে? ট্রাম্পের বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে যে
এটা হচ্ছে একটা নিউ কনজারভেটিভ ইডিওলজির একটা রিফ্লেকশন, যেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনালিজমকে প্রমোট করে একটা ইন্টারভেনশনিস্ট ইডিওলজির কথা বলা হয়। এবং আপনার যারা নিউ কনজারভেটিভ তারা কিন্তু রিপাবলিকানদের একটা বড় অংশ ফ্রি মার্কেট ইকোনমির স্ট্রং সাপোর্টার, এবং তার মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যে ফার্মস আছে সেগুলোকে তারা বেশি বেশি সুযোগ দিতে চায়, তাদের জন্য ট্যাক্স কাট করতে চায়, এবং তারা মনে করে যে মানে রাষ্ট্র যত ছোট হবে, ব্যবসা যত বড় হবে, ততই হচ্ছে আমেরিকান ইকোনমি আপনার এক্সপ্যান্ড করবে। কিন্তু আমরা গত 8 বছরে দেখেছি ওবামার যে ডেমোক্রেটিক পার্টির যে ফিলসফি ছিল সেটা হচ্ছে যে স্টেটের একটা ব্যাপক রোল থাকবে, হেলথ কেয়ার বিশেষ করে সেখানে একটা রোল থাকবে, এবং এটা অনেক লিবারেল একটা ইডিওলজি, যেখানে আপনি বহু মত, বহু দল এবং বহু কালচারের লোকজনকে আপনি ইন্টিগ্রেট এবং অ্যাকোমোডেট করার চেষ্টা করবেন। ঠিক তার বিপরীত একটা সুর যেটা মানে ট্রাম্প অফার করছেন সেটা হচ্ছে আসলে একটা নিউ কনজারভেটিভ ইডিওলজি, আর একটা হচ্ছে এটা একটা খুব পপুলিস্ট ইডিওলজি। এবং আমরা কিন্তু দেখতে পাই যে আপনার ইউরোপের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি আমরা বিগত 10 বছর ধরে। ফ্রান্সে আপনার ন্যাশনাল ফ্রন্ট পার্টি, আপনার জার্মানিতে আপনি বলছেন ইউরোপের মধ্যে আমরা প্রবণতা দেখতে পাচ্ছি, পৃথিবীর অনেক দেশে দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন এখানে যে ট্রাম্প যে প্রচারণা চালাচ্ছে 2042 সালের মধ্যে আমেরিকাকে একটা মানে অশ্বেতকায় দেশে পরিণত করবে, এটা শ্বেতকায় মানুষরা শ্বেতকায় দেশে পরিণত করবে, অশ্বেতকায়দের বিদায় দিবে, শ্বেতকায় মানুষরা আসলে এটা কতটা বিশ্বাস করে? মানে এইটা শুধুমাত্র যে এই আপনার ব্ল্যাক ভার্সাস হোয়াইট রেসিস সেটা আমি শুধু বলছি না, আমি বলছি যে এর মধ্যে ইমিগ্রেন্ট ভার্সাস নন ইমিগ্রেন্ট ডিবেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মানে ট্রাম্পের এত ন্যারেটিভের মধ্যে আরেকটা জিনিস মানে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার তার যেই ইলেকটোরাল যে এজেন্ডা সেখানে কিন্তু উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে তিনি বিগ কর্পোরেশনসকে উনি ট্যাক্স কাট দিতে চান। মানে এইটা হচ্ছে একটা খুব বড় ধরনের একটা এজেন্ডা, যেটা আপনি দেখবেন যে ওয়াল স্ট্রিট কিন্তু ট্রাম্পের পক্ষে যাচ্ছে ইদানিং মনে হচ্ছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে ট্যাক্সের ব্যাপারটা চলে এসেছে। হ্যাঁ, মানে তার মানে কি, মানে আপনার এই রেসিজমের যে বিষয়টা সেটাকে উনি মানে ক্যাপিটালাইজ করছেন হচ্ছে তার ওই হোয়াইট ভোটারদেরকে তিনি মানে আকৃষ্ট করার জন্য। ঠিক একইভাবে হিলারি ক্লিন্টনের জন্য এটা একটা হিতে বিপরীত, মানে এটা একটা ভালোই হয়েছে তার জন্য, কারণ উনি কি করছেন এখন, তিনি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে 11 মিলিয়ন যেই আপনার ইরেগুলার মাইগ্রেন্টস আছে তাদের কাছে উনি খুব ব্রডলি যেতে পারছেন যে, এবং ওনার কিন্তু স্পষ্ট একটা মেসেজ আছে যে ইন আমেরিকা উই বিল্ড ব্রিজেস নট ওয়ালস। মানে আমরা কিন্তু আসলে এই ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট মাঝে সেতু বন্ধন রচনা করি, আমরা এখানে ওয়াল তৈরি করে বিভেদ সৃষ্টি করি না। কাজে আমার কাছে মনে হয় যে মোটা দাগে বলতে গেলে এই যে ট্রাম্পের যেই আপনার ইলেকটোরাল এজেন্ডা এবং তার যেই অ্যান্টি ব্ল্যাক এবং অ্যান্টি ইমিগ্রেন্ট যে রেটোরিক্স, এটা হচ্ছে একটা পপুলিস্ট কালচার এবং এটা হচ্ছে একটা নিউ কনজারভেটিভ ইডিওলজির একটা সেনসিটিভ ইস্যুকে সে কাজে লাগিয়েছে। আমাদের সাথে একটু যুক্ত হয়েছেন আমেরিকা থেকে আমাদের প্ল্যানিং এডিটর সুলতানা রহমান, তিনি আছেন যুক্তরাষ্ট্রে। আমি একটু জানতে চাই তার কাছে সবশেষ পরিস্থিতি। সুলতানা। সামিয়া, আপনি তো জানেনই মধ্যরাতে শুরু হচ্ছে, এক ভোট চলছে এবং আপনি যে 35টি এই যে ভোট হচ্ছে, এই ভোট আসলে মানে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী পদ্ধতি খুব একটা কাজে আসে না, বরং যে ইলেকট্রাল ভোট রয়েছে সেই 538 ইলেকট্রাল ভোট রয়েছে, সেই কলেজ ইলেকট্রাল ভোট আসলে নির্ধারণ করে শেষ পর্যন্ত কে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেটার উপরে আসলে নির্ভর করছে। সাউন্ড বোঝাচ্ছেন, ও বলছে যে 538টি ভোটের ব্যাপার, 270টি ইলেকট্রাল ভোটের ব্যাপারটি। সুলতান, আমি একটু জানতে চাচ্ছি এই যে শেষ মুহূর্তে প্রচারণে আপনার সাউন্ড যদিও এখানে খুব অস্পষ্ট আসছে, আপনি একটু মাইক্রোফোনটা মুখের কাছে আনেন। এবং আমি একটু জানতে চাচ্ছি জনমত জরিপগুলো যদি যে কথা বলা হচ্ছে, আমাদের এখানে শমশের মবিন চৌধুরী বলছিলেন যে জনমত জরিপে আসলে বাস্তবতা রিফ্লেক্ট হয় না। এই জনমত জরিপে যে বলা হচ্ছে ট্রাম্প এবং হিলারির জনপ্রিয়তা সমানে সমান হাড্ডাহাড্ডি লড়াই, এটি আসলে কতটুকু সত্য? আপনি যুক্তরাষ্ট্রে আছেন, আপনি বলতে পারবেন। আসলে এইবার কিন্তু অনেক বেশি নীরব ভোটার রয়েছে, যেটি কিন্তু আপনি যদি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেন তারাও এই বিষয়টাকে ফোকাস করছে। এবার কেউ খুব স্পষ্ট করে বলছে না যে তারা অন্যান্য সময় যেটা দেখা যায় খুব স্পষ্ট করে ভোটাররা জানিয়ে দেন কোন প্রার্থীকে ভোট দিয়েছেন কিংবা কে তাদের প্রার্থী, এই ডিভাইডেশনটা খুব স্পষ্ট তারা উল্লেখ করেন। এবার তাদের নীরব ভোটারদের উপর নির্ভর করছে যে এই আসলে ফলাফলটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়। আপনি নীরব ভোটারের কথা বললেন, এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। আমি একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা বলছেন যে এখানে ম্যাড একজন ম্যাড একজন ব্যাড, এই ভেতর থেকে ম্যাড আর ব্যাড এই
আশাই করে কি হবে। আপনি গতকাল হিলারি ক্লিনটনের সমাবেশ বিপুল জনসমাবেশ কিন্তু করেছেন এবং সেখানে যে মানুষের উপস্থিতি যে উল্লাস এগুলি কিন্তু এক ধরনের সিগনিফিকেন্স দেয়। এছাড়া গতকাল আপনি জানেন যে কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে 8 জন ভোটার ভোট দিয়েছে, 4টি ভোট গেছে হিলারির পক্ষে। এই কেন্দ্রটি খুব ইন্টারেস্টিংলি এই কেন্দ্রে যে ভোটার যেই থেকে বেছে নেয় মাইক্রোফোনটা মুখের কাছে একটু আনেন, আমরা ভেঙে যাচ্ছে কথা। মাইক্রোফোনটা মুখের কাছে আনেন। আপনি বলছেন যে ম্যাড এবং ব্যাডের মধ্যে তফাৎটা এবং সাইলেন্ট ভোটারের কথা বলছেন বা সুইং ভোটারদের কথা বলছেন। আমাদের এখানে বাংলাদেশ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান ফুয়াদ হাসান সংযুক্ত হয়েছিলেন। তিনি বলছিলেন যে হিলারির যে ইমেইল কেলেঙ্কারির ব্যাপারটি নিয়ে FBI প্রধান জেমস কমি যে তদন্তের কথা বলেছিলেন এবং সেই সময় একটা আর্লি ভোট হয়ে গেছিল, ওই সময় যারা ভোট দিয়েছিলেন তাদের একটা ব্যাপক প্রভাব পড়তে পারে, কি বলবেন? দেখেন সেটি কিন্তু গতকাল একদম স্পষ্ট হয়ে গেছে যে ইমেল কেলেঙ্কারির ব্যাপারটি আসলে সেখানে হিলারির বিরুদ্ধে দুর্নীতি তেমন কোনো কিন্তু প্রমাণ তারা দিতে পারেনি এবং এই বিষয়টি একদম উজ্জ্বল করে নেওয়া হয়েছে। ফলে আজকে যে ভোট হচ্ছে সেখানে একটা হিলারির পক্ষে ইতিবাচক প্রভাব আসলে গতকাল থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং আমি যেটা আগেই বলেছিলাম যে আগাম ভোট যেগুলি হয়েছে নিঃসন্দেহে সেই আগাম ভোটে ইমেইলের ব্যাপারটি প্রভাব ফেলেছে, কিন্তু এই ভোটগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে খুব বেশি প্রেসিডেন্ট নির্বাচনে কি হবেন তা কিন্তু রাখা, এটি কিন্তু মাথায় রাখা দরকার আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ সুলতানা রহমান। আমি আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। আমি একটু আমার স্টুডিও অতিথিদের কাছেও যেতে চাই এবং আমাদের সাথে ফোনে সংযুক্ত আছেন বিটিভির সাবেক বার্তা প্রধান ফুয়াদ হাসান। ফুয়াদ হাসান যেটি বলছিলেন আমাদের এখানে সুলতানা রহমান এবং শামীম আলামিন যে এবং শমশের মবিন চৌধুরীও বলছিলেন যে জনমত যেগুলো দেখায় আসলে সেটি খুব বেশি রিফ্লেক্ট করে না, বাস্তবতাকে প্রতিফলিত করে না। এবং ম্যাড এবং ব্যাডের যে তফাৎটা মার্কিনিরাই বলছেন, সেটিকে কিভাবে দেখছেন, আসলে কি ঘটতে যাচ্ছে? আচ্ছা, আমি এই প্রসঙ্গে তাহলে বলতে চাই যে জনমত যে জরিপগুলো কাজ করে না সেটা যথেষ্ট সঠিক না আসলে। কারণ গত নির্বাচনে 2012 সালে ওবামা 4% ভোটে এগিয়েছিলেন জরিপগুলো রেজাল্ট অনুযায়ী, এবং পরবর্তীতে তিনি 1% ভোটে নির্বাচিত হন। মিট রমনির তুলনায় তিনি শতকরা 1 ভোট বেশি পেয়েছিলেন ওভারঅল। এবারেও এখন এই সংখ্যাটি একটু কমে এসেছে, 2 থেকে 4 পর্যন্ত বিভিন্ন জরিপে বলা হচ্ছে। তবে এখানে ওই যে বিষয়টি আসলে কাজ করবে সেটি ফ্লোরিডার এবং আপনার নর্থ ক্যারোলাইনা এগুলাতে, যেমন ফ্লোরিডায় 29টি ইলেকট্রাল কলেজ ভোট, নর্থ ক্যারোলাইনা 15টি এবং ভার্জিনিয়া আপনার মিশিগানে 16টি। মিশিগান যদিও গত নির্বাচনে ডেমোক্রেটরা ভোট পেয়েছিল, কিন্তু এবার এটি সুইং স্টেটে পরিণত হয়েছে। এর যে কোনোটিতে হিলারি জয়লাভ করলে তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ জনমত জরিপে এখনো দেখানো হচ্ছে যে তার 268টি আসন ইলেকট্রাল কলেজ ভোট নিশ্চিত, আর ডোনাল্ড ট্রাম্পের মাত্র 204টি। তো তাকে একটি অনেক বাধা পেরিয়েই সেখানে যেতে হবে যদি ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে হয়। তার বেশ কয়েকটি সুইং স্টেট তাকে নিয়ে নিতে হবে, যেটা একটু অসম্ভবই। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটা বিরতি নিয়ে আপনাদের কাছে আসছি। যেটি বলছেন ফুয়াদ হাসান যে আসলে খুব জনমত জরিপ যে কাজ করেন না সেটি বলা যায় না, এবং উনি আরেকটি যেটি বললেন যে 268টি ভোট হিলারির পক্ষে রয়েছে এবং 204টি আসলে ট্রাম্পের পক্ষে। এটিকে অতিক্রম করাটা একটা বিশাল ব্যবধানটা আসলে অনেক অনেক বড় ব্যবধান। আপনারা বোধহয় সেটি একমত পোষণ করছেন। আমি একটা বিরতি নিয়ে আপনাদের কাছে আসি, একটা বিরতি নিয়ে আমি ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের কাছে দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আলোচনা করছিলাম যে কে জিততে যাচ্ছেন, হিলারি না ট্রাম্প। আমাদের অতিথিরা এখানে একটু স্টুডিওর গেস্টরা একটু কথা বলতে চাইছিলেন। ফ্লোরটা কিন্তু সবার জন্য ওপেন। আসলে আমি তাহলে শুরু করি যে ফুয়াদ হোসেন একটা ইন্টারেস্টিং, যেটা খুব লাইভলি ইস্যু সামনে নিয়ে আসছে, যে ট্রাম্পকে অন্তত 5টা অঙ্গরাজ্যে
নিরঙ্কুশ ভাবে জিততে হবে। এই 5টা অঙ্গরাজ্য হচ্ছে নেভাডা, অ্যারিজোনা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ার। এগুলো জিতলে তারপরে তার টোটাল নিয়ে দাঁড়াবে 269-এ, একটা কম। কাজেই সেজন্য পেনসিলভেনিয়া বা মিশিগান এই দুটার একটা তাকে জিততে হবে। বলা হচ্ছে যে ওহাইওতে নাকি অলরেডি জনমত অনেকটা ইয়ের দিকে, ট্রাম্পের দিকে চলে এসছে। কাজেই এরকম পরিস্থিতি যদি হয় যে ট্রাম্প এই 5টা অঙ্গরাজ্যই জিতে গেল, এবং পেনসিলভেনিয়াতে সে আজকে সকালের বক্তৃতায় মিশিগানে দাবি করেছে যে সেখানে বিশাল শ্বেতাঙ্গ জনসংখ্যা, ওয়ার্কিং ক্লাস, তারা নাকি ট্রাম্পকে দেবে, এবং সে খুব কনফিডেন্টলি আজকে এটা বলল যে এখন তাহলে যদি এমন কিছু ঘটে, তাহলে হিলারির ইয়ে যদি 269 থেকে কমে যায়, তাহলেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই বলতে আমরা যা বুঝি সেটা হতে পারে। কিন্তু সেই আশঙ্কাটা কি আছে আসলে? না, আমার কাছে মনে হয় না। কারণ ফ্লোরিডার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি যে হিস্পানিকরা অনেক বেশি না, ফ্লোরিডা কিছুটা এগিয়ে আছে। আবার আমরা স্ক্রলে দেখলাম যে নিউ হ্যাম্পশায়ারে নাকি ট্রাম্প এগিয়ে আছে। সুতরাং যখন আরো দিন গড়াবে, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে পেনসিলভেনিয়া, মিশিগান এই দুটা যদি না ছুটে যায়, আজকে হিলারি সহ অনেকেই, প্রেসিডেন্ট ওবামা যে ফিলাডেলফিয়াতে বক্তৃতা দিয়েছে, অপূর্ব সুন্দর বক্তৃতা, এবং মনে হয় এটা প্রভাবিত করবে। পেনসিলভেনিয়ার একটা বড় জনসংখ্যা, তারা ওই সুইং ভোটার্স হয়ে থাকলে তারা হয়তো ডেমোক্রেটিক পার্টির দিকেই আসবে। একটা কথা আমরা জানি যে আর 2টা ভোট, আর যদি কোনো অঙ্গরাজ্য না হারায়, তাহলে আমার মনে হয় কালকে সকালের মধ্যেই এটা হয়তো অনেকেই ঘোষণা দেবে যে হিলারি জিতে আসবে। প্রফেসর আকমাল, আপনি কি বলবেন? এগুলো তো শহীদুজ্জামান সাহেব যেটা বলছিলেন সেটা তো হচ্ছে যে বাস্তব অবস্থাটা কি সেটার উপরে, না যেটি বলছিলেন শমশের মোবিন চৌধুরী যে জনমত জরিপ আসলে এই বিষয়টা আমার কাছে আমি একটু অবাক হলাম। কারণ বিভিন্ন দেশের নির্বাচনের সব আগে কিন্তু এরকম জনমত জরিপ হয়, এবং জনমত জরিপে আপনার মানুষকে তো যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা তো ভোটার, ভবিষ্যৎ মানে তারাই তো কদিন পরে যে ভোট দেন, ফলে তাদের একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়েই তো এই ধরনের ইয়েগুলো আপনার প্রেডিকশন করা হয়। তো এখানে আমেরিকান নির্বাচনের ক্ষেত্রে এটা না হওয়ার কোনো আমি কারণ দেখি না। আর তাছাড়া আমরা দেখছি যে গত কয়েক মাস ধরেই নির্বাচনের উদাহরণ দিয়ে সে বলেছে, আমি যদি আমি বলছি যে গত কয়েক মাস ধরেই তো আমরা বিভিন্ন ইয়ে দেখছি যে আমেরিকান নির্বাচন নিয়ে যে সমস্ত আপনার তথ্য আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড কিন্তু বোঝা যায়। তার মানে আপনার হিলারির ব্যাপারে যে বলা হচ্ছে যে হিলারির জেতার সম্ভাবনা অনেক বেশি, কি ভিত্তিতে বলা হচ্ছে? আমরা তো দেখলাম যে ট্রাম্পের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা যেগুলো এসছে, যে ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র বা ট্রাম্প আপনার যে যারা ইমিগ্রেন্ট তাদের ব্যাপারে বা মুসলমানদের ব্যাপারে যে সমস্ত কথা বলেছেন, তো সেগুলো দিয়ে তো বোঝা যাচ্ছে যে যাদের উদ্দেশ্যে তারা বলছেন তারা কি ভোটার না, তারা তো ভোট দেবেন। এবং দেখা যাচ্ছে যে যারা আফ্রিকান আমেরিকানদের আপনার 78% হচ্ছে, আমি কালকে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যারা হিলারির সমর্থন করছে। তো ফলে এইগুলো আমি একটু শমশের মোবিন চৌধুরীর কাছে তাহলে যেতে চাই। শমশের মোবিন চৌধুরী আমাদের সাথে স্কাইপে সংযুক্ত আছেন সিঙ্গাপুর থেকে। শমশের মোবিন চৌধুরী, আপনি বলছিলেন যে আসলে জনমত জরিপটা তেমন প্রতিফলিত হয়নি। ডালাস থেকে বলছেন ফুয়াদ হাসান এবং আমাদের স্টুডিওর অতিথিরা বলছেন যে আসলে জনমত জরিপ তো জনগণের উপর ভিত্তিতেই করা হয়, এটি আসলে প্রতিফলিত হয় রেজাল্ট। কি বলবেন? আমি শুধু 2019 সালের জনমত জরিপের আপনার মাইক্রোফোনটিকে একটু মুখের কাছে আনবেন, আমরা কিছুই শুনতে পাচ্ছি না, আসলে কথা ভেঙে যাচ্ছে। আমি শুধু যুক্তরাষ্ট্রের রাজ্যের কথা যদি আমি এখানে বলছি, সেখানে 2015 সালের সাধারণ নির্বাচনের সময় যে কোনো দল এবং পাবেন না, নির্বাচনের পরের দিন এই সমস্ত জনমত প্রমাণিত হয়েছে, কনজারভেটিভ পার্টি মেজরিটি করে সরকার গঠন করেছে। তো এইবার বিষয়টা রয়েছে যে ফজল করিম বললেন বিষয়ের কারণে এবং বিভিন্ন
আসলে সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না। আমি চেষ্টা করবো আপনার সাথে আবারও সংযুক্ত হতে। আমি একটু আলী আশরাফের কাছে যেতে চাই। আলী আশরাফ, যদি সমস্ত দান উল্টে যায়, সমস্ত জনমত যদি ভুল প্রমাণিত হয়, যদি ট্রাম্প জিতে যায়, তাহলে কি ঘটতে যাচ্ছে? আসলে অনেকে বলছেন যে আরো একটা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলছেন যে ট্রাম্প আসলে কার্যত যুদ্ধংদেহী বলে এ ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি বলবেন? ধন্যবাদ সামিয়া। আপনি বলছেন যে মানে ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়ে যায় তখন মানে এটার লং টার্ম ইমপ্লিকেশনসটা কি হবে? এখানে দুই ধরনের আমরা অপিনিয়ন দেখতে পাই। একটা হচ্ছে অপটিমিস্ট, আর একটা হচ্ছে যে পেসিমিস্ট। মানে একটা অংশ হচ্ছে আশাবাদী, তারা বলছেন যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই নির্বাচিত হোক, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের লং স্ট্যান্ডিং ফরেন পলিসির কিছু প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালসের বাইরে সে যেতে পারবে না। কাজেই মানে খুব রাতারাতি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক এবং এক্সটার্নাল পলিসিতে ওভারনাইট কোনো চেঞ্জ আসবে না। আরেকটা গ্রুপ বলছে, যারা নাকি খুব নেতিবাচক দৃষ্টিতে দেখছে, যে একটা বিশ্বযুদ্ধ লাগতে পারে। তিনি নেটোকে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে বড় সামরিক জোট আছে, সেই নেটোর ভূমিকাকে উনি খাটো করে দেখবেন। মধ্যপ্রাচ্যে আরও বেশি অস্থিরতা দেখা দেবে। আমার কাছে মনে হয় যে আপনার, আমি আসলে প্রথম গ্রুপটাতে বিলং করি, সেটা হচ্ছে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি মনে করছেন রাতারাতি কোনো পরিবর্তন ঘটবে না ট্রাম্পের হুমকি সত্ত্বেও? মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল লিডারশিপ এবং মানে মার্কিন নেতৃত্বাধীন যে বিশ্ব ব্যবস্থা, সেখানে আপনার মানে অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF আছে, সেখানে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনার নেটো মিলিটারি অ্যালায়েন্স আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন মেম্বার্স আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ডিফেন্স, সিকিউরিটি এবং ফরেন পলিসির যে বেসিক প্যারামিটার্স, এবং সেগুলোকে কিন্তু ইনফ্লুয়েন্স করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং আপনার রিটায়ার্ড মিলিটারি অফিসিয়ালস, যারা নাকি মানে অ্যাডভাইজার্স হিসেবে কাজ করেন। তো এই অ্যাডভাইজার্সরাই কিন্তু ইভেন্চুয়ালি আমার মনে হয় যে যিনি প্রেসিডেন্ট হোক তাকে তারা গাইড করবেন। তাদের প্রফেশনাল জাজমেন্টের বাইরে গিয়ে কাউকে মানে বড় ধরনের কিছু করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। এই ধরনের হুমকি ধুমকি কিন্তু আমরা অতি নিকটকালে আমরা নরেন্দ্র মোদীরও শুনেছিলাম, আমাদের মনে আছে। তাদের ভারতের নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে তিনি তো বলেছিলেন ওখান থেকে লোক বের করে দেবেন, এটাই করবেন, সেই করবেন। তারপর জয়লাভ করার পরে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন দেখা গেল রীতিমতো ভুল পাল্টে ফেলেছেন, এবং তখন হি স্টার্টেড বিহেভিং লাইক এ স্টেটসম্যান। তখন উনি জানতেন যে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে গিয়ে ভোটারদের মন জয় করার জন্য, এক শ্রেণীর, একদম বড় শ্রেণীর ভোটারদের মন জয় করার জন্য। কিন্তু বাস্তবে যখন তিনি দায়িত্ব নিয়ে নিলেন, তখন দেখলেন বাবা এটা ভয়ঙ্কর পথ, এদিকে যাওয়া চলবে না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু হতে পারে। কারণ ট্রাম্পের সম্বন্ধে যেটা বলা হয়েছে, একটু আগে কেউ জানি বললেন আমেরিকা থেকে, যে একজনকে বলা হচ্ছে ম্যাড, আরেকজনকে ব্যাড। আর আমি তখন বলছিলাম মনে মনে, হাউ স্যাড, ওয়ান ক্যান্ডিডেট ইজ ম্যাড, অ্যানাদার ক্যান্ডিডেট ইজ স্যাড, হাউ স্যাড। তো এখন কথা হচ্ছে দুইজনের একজনের মধ্যে তো একজনকে তো চুজ করে নিতে হবে। কিন্তু এটা তো ফরেন পলিসির ব্যাপারে যেটা আশা বললো, ইউজুয়ালি ফরেন পলিসি তো চেঞ্জ হবেই না, কারণ রিপাবলিকান আর ডেমোক্র্যাট তাদের তো বেসিক ফরেন পলিসি, যেটা ট্রাম্প এবার ডোমেস্টিক ম্যাটারস যেগুলো কথা বলেছেন সেগুলোর ব্যাপারে কি হবে, সেগুলো কিন্তু ভয়ঙ্কর কথা যেগুলো বলেছেন তিনি। যেমন মুসলমানদের, আরেকটা হচ্ছে ট্রাম্প কিন্তু ওইভাবে রাজনীতিতে এসেছেন হঠাৎ করে। তো আচ্ছা, দুইটার তো দুই দিক, একটা হচ্ছে গিয়ে বৈদেশিক রিলেশনশিপ বা সম্পর্ক ইত্যাদি, আর আরেকটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ ব্যাপারে যেটা বলেছেন, সেটাতে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেশি কনসার্ন ফিল করি, এবং আমরা সবাই বোধহয়। তার কারণ যুক্তরাষ্ট্র থেকে শামীম আলামিন সংযুক্ত হয়েছেন, আবার তার সাথে বোধহয় কিছু ভোটারও আছেন। তিনি বোধহয় ভোটারদের নিয়ে আমাদের সাথে একটু কথা বলতে চান, আমি জানি না। দেখি শামীম আলামিন আছেন কিনা। সামিয়া রহমান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভোট কেন্দ্রের সামনে, এবং আপনাকে যেটি জানিয়েছি যে ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ভোট কেন্দ্র আমার ঘোরা হয়েছে। আপনি হয়তো পেছনে মানুষের চলাচল দেখতে পাচ্ছেন। এখানে ব্যাপারটি সেরকম হয় না যে বাংলাদেশে সকাল থেকে লাইন ধরে যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট দেন, পোস্টার থাকে, ব্যানার থাকে, ফেস্টুন থাকে, ব্যাপারটি সেরকম নয়। কিন্তু তারপরও কিন্তু সকাল থেকে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন, সকাল থেকে কিন্তু এক ধরনের ভোটারদের উপস্থিতি আছে, এবং কেউ কেউ আমাকে এটি বলেছেন গত 4 বছর আগে যে ভোটটি হয়েছে সেই তুলনায় কিন্তু এবার ভোট থেকে সে উপস্থিতিটা বেশি। আপনারা জানেন যে সরকারি কোনো ছুটি থাকে না, ফলে ভোট দিতে হয় কাজে যেতে যাওয়ার সময় কিংবা ফেরার
বেশিরভাগ সময় মানুষ ভোট দেন এবং বিশেষ করে বিকেলের দিকে ভোটারদের উপস্থিতি একটু বেশি থাকে। আমি শুধু সেটি আপনাকে একটু বলতে চেয়েছি যে যদি আপনি একটু দেখেন যে ভোটারদের অংশগ্রহণ কিন্তু আছে, অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে আসছেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে মানুষজন ভোট দিয়ে ফিরছেন এবং এইটি যে এলাকার সেই এলাকাটি হচ্ছে জ্যামাইকা, অর্থাৎ একটি হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং যদিও সাউথ এশিয়ান। ধন্যবাদ শামীম। আমরা আজকে সারা রাত ধরেই আসলে আমেরিকান ইলেকশন কভার করব, নিউজ 24 সারা রাত ধরে আমেরিকান ইলেকশন কভার করবে এবং তখন আপনার সাথে আমরা আবারও সংযুক্ত হব এবং তখন কি পরিস্থিতি, তখন বেলা বাড়বে, আরো অনেক ভোটাররা আসবে বা ভোটের কিছু রেজাল্টও হয়তো আমরা পেতে পারবো বা ভোট গ্রহণ শেষ হওয়ার পরই আমরা সারা রাতি আসলে কানেক্টেড থাকবো, আপনার কাছে আবারও আসবো। আমি একটু ফুয়াদ হাসানের কাছে শেষ প্রশ্নটা করতে চাই, যেটি বলা হচ্ছে যে ট্রাম্প আসলে আসলে আমার যদি এসে যায় বাই এনি চান্স তাহলে কি ঘটতে যাচ্ছে। আমাদের অতিথিরা বলছেন যে ফরেন পলিসির আসলে কোনো রকম হেরফের হবে না, কিন্তু ইন্টারনাল পলিসির ক্ষেত্রে একটা ব্যাপক রদবদল আসতে পারে যদি নাটকীয় ধরনের পরিবর্তন ঘটে, বা আমাদের দেশের ক্ষেত্রে আসলে হিলারি বা ট্রাম্প আসলে বাংলাদেশের কি হবে, কি বলবেন? এই বিষয়ে আমি বলতে চাই যে আসলে তিনি যতটা বলছেন ততটা করা তার পক্ষে আসলে সম্ভব হবে না, এজন্য যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় 3টি অঙ্গ, যেমন আরেকটি হলো প্রতিনিধি পরিষদ, যেটা 535টি আসন, সেখানে আজকেই নির্বাচন হচ্ছে সবগুলো আসনেই। আর সিনেট, সেখানে 100টি আসন, তার 34টি আসনে আজকে নির্বাচন হচ্ছে। তো সিনেট এবং কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুটোতেই এখন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু এবারে জনমত জরিপে যেগুলো দেখা যাচ্ছে যে তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারাবেন এবং এই সিনেটের ক্ষমতা রয়েছে যে প্রেসিডেন্ট যেগুলো করেন সেগুলা ব্লক করে দেয়া, এবং এটার জন্য 2/3 ভোটের প্রয়োজন হয় না। কিন্তু যে কোনো একটি কার্যকর, যেমন প্রেসিডেন্টের কোনো এক্সিকিউটিভ অর্ডার, এগুলো তারা বাতিল করে দিতে পারে। এই কারণে অতটা সহজ নয় এখানে। এছাড়া রয়েছে সুপ্রিম কোর্টেরও বিষয়টি, যেখানে যেমন ওবামা যে একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন ইমিগ্রেশনে, যেহেতু উনি সেটি কংগ্রেস বা সিনেটে পাস করাতে পারেননি, সেটি সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে পরে। এই কারণে আসলে যে ইন্টারনাল যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবেন সেটা তার পক্ষে সম্ভব হবে না। তবে উনি ট্যাক্সের বিষয়টি নিয়ে এসেছেন যে 35% থেকে উনি আসলে এটি এখানকার যারা অনেক উচ্চ আয়ের লোক তাদের জন্য খুবই হবে, বা বিজনেস গ্রুপ তাদের জন্য উনি বলেছেন 35 থেকে 15% নামিয়ে আনবেন। এটি আসলে প্রেসিডেন্ট বুশের সময় একবার করা হয়েছিল, কিন্তু সেটা খুব কার্যকর হয়নি, কারণ ওটা আসলে সেই যারা বড় লোক গ্রুপ তাদের জন্যই হেল্পফুল হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ ফুয়াদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে সারা রাত ধরে যেটি বলছিলাম, সারা রাত ধরে নিউজ 24 আমেরিকান ইলেকশন কভার করবে। আপনার সাথে আমরা আবারও সংযুক্ত হব, বারবার সংযুক্ত হবে, এবং আমার স্টুডিওর অতিথিরা যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমরা এই কন্টিনিউয়াস কভারেজ এটা কন্টিনিউ করবো। আসলে যারা দেশে বিদেশে সবাই আমার সাথে সংযুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। জনতন্ত্র গণতন্ত্র।